দেখুন, বিপদে পড়বেন মুখ্য সচিব এবং অর্থ সচিব, তারা কারণ পার্ট টু দ্য প্রসিডিং, তাদেরকে যারা সাহায্য করবে তারা প্রত্যেকেই বিপদে। ডিএ দেওয়া হয়নি, জনগণের আদালতে বিচার বাকি। 26,000 চাকরি বাতিল হয়েছে, যারা করেছেন তাদের যদি আবার প্রার্থী করা হয়, জনগণের আদালতে বিচার বাকি, কারণ আইনের আদালতে অলরেডি বিচার হয়ে গেছে। এবার বিচার হবে জনগণের আদালতে, জনগণ ঠিক করবেন। এবার জনগণকে ঠিক করতে হবে, তারা দুর্নীতির পক্ষে থাকবে না দুর্নীতির বিরুদ্ধে থাকবে। তিনি যদি তার মেয়ের বিচারের জন্য রাজনীতিতে জয়েন করতে থাকেন এবং সেই বিচার যদি তিনি সেভাবে পান, তাহলে অবশ্যই মানে আমি বলবো যে বিচার পাওয়ার ক্ষেত্রে যদি তার রাজনীতি হাতিয়ার হয়, সেটা সেক্ষেত্রে দেখুন, এই বিষয়টা যে যথেষ্ট অস্বস্তিকর সেটা ভালো করে বুঝেছেন, রাজ্য সরকারও বুঝেছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝেছেন। দেখুন, একটা রেড চলছে, সেই রেড অসৎ উদ্দেশ্যও হতে পারে বা সৎ উদ্দেশ্য হতে পারে। ইনভেস্টিগেশন যখন চলছে, সেটা ইনভেস্টিগেটিভ এজেন্সির কমপ্লিটলি তাদের নিজস্ব ডোমেন। সেখানে গিয়ে একজন সাংবিধানিক পদাধিকারী গিয়ে সেখানে ঢুকে পড়তে পারেন না। এই পরিস্থিতি কিন্তু ভারতবর্ষে কোথাও তৈরি হয়নি। দেখুন, ভারতবর্ষের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। আপনি দেখেছেন যে এই যে কেজরিওয়াল, তিনি গ্রেপ্তার হয়েছিলেন, পরবর্তীতে তিনি কিন্তু ছাড় পেয়ে গেলেন, অভিযোগ মুক্ত হয়ে গেলেন। তাহলে সেটা অসৎ উদ্দেশ্য ছিল। তারপরেও আপনি দেখাতে পেরেছেন যে সেখানে গিয়ে ওই যে আম আদমি পার্টির হয়তো অন্যান্য পদাধিকারী সেখানে গিয়ে ইনভেস্টিগেশনে ইন্টারফেয়ার করছে। আমি কে ঠিক কে ভুল বলছি না, আম আদমি পার্টির আমি কোনো মানে মহিমান্বিত করছি না, কিন্তু ভারতবর্ষে বিভিন্ন সাংবিধানিক পদাধিকারীরা বিভিন্ন সময়ে তারা কেউ গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে কখনো মিথ্যা মামলা হয়েছে, কখনো সঠিক মামলাও হয়েছে। কিন্তু আপনাকে যখন সাংবিধানিক পদে রয়েছেন, তখন গণতান্ত্রিক যে নিয়ম রীতিগুলো রয়েছে, সাংবিধানিক বিভিন্ন পদাধিকারীদের মধ্যে, সাংবিধানিক বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে, আইনগত বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে যে স্বাভাবিক সম্ভ্রম রয়েছে, সেটা বজায় রাখতে হবে। আপনি একটা সেন্ট্রাল এজেন্সি রেড করছে, আপনি গিয়ে ইন্টারফেয়ার করছেন, আর আপনি আপনার এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আপনি এই রাজ্যের ল অ্যান্ড অর্ডার মেনটেন করবেন, উল্টে আপনি ল অ্যান্ড অর্ডার ভাঙছেন বা মানুষকে উদ্বুদ্ধ করছেন ল অ্যান্ড অর্ডার ভাঙতে। ফলে খুব স্বাভাবিকভাবে অস্বস্তিকর পরিস্থিতি। অবভিয়াসলি রাজ্যের জন্য, রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, এই সাংবিধানিক পদাধিকারীর জন্য। দেখুন, এই সাংবিধানিক বিভিন্ন পদের মধ্যে, সাংবিধানিক সংস্থাগুলোর মধ্যে, আইনগত সংস্থাগুলোর মধ্যে, ইনভেস্টিগেটিভ এজেন্সিগুলোর মধ্যে যদি কনফ্লিক্ট বাড়ে, স্টেট এজেন্সি সঙ্গে সেন্ট্রাল এজেন্সির কনফ্লিক্ট তৈরি হচ্ছে, স্টেটের সঙ্গে সেন্ট্রালের কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তাহলে কি হবে? গণতন্ত্র দুর্বল হবে। আর গণতন্ত্র দুর্বল হলে গণতন্ত্রের বেনিফিশিয়ারিরা সব থেকে বেশি অসুবিধায় পড়বেন। এই ঘটনা শুধুমাত্র ভারতবর্ষে হচ্ছে তা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে। কিন্তু যখন কনফ্লিক্ট না, যখন ম্যাক্সিমাইজড হয়ে যায় না, তখন জনগণ কি করে বলুন তো? নিজের হাতে আইন তুলে নেয় এবং তার পরিণতি ভয়ঙ্কর হয়। একটা প্রশ্ন তো করতেই হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা একটা কথা বলছেন যে সময় নষ্ট করার চেষ্টা এটা রাজ্য সরকারের। আপনি কি একমত? একদমই একদমই চেষ্টা এর আগেও করেছেন, এর আগের দিন যখন করেছিলেন আপনার চ্যানেলেই আমি বলেছিলাম যে কোনোভাবে ভোট পার করতে চাইছেন, ভোট বৈতরণী পার করা। তো ভোট বৈতরণী পার করতে চেয়ে বেসিক্যালি সংকট কমবে না, সংকট বাড়বে। ভোটে যাই রেজাল্ট হোক, আপনার পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে। পক্ষে গেলেও সংকট বাড়বে, বিপক্ষে গেলেও সংকট বাড়বে। ফলে এই ধরনের ঘটনা যেটা করা উচিত, সেটা হচ্ছে সাংবিধানিক সংস্থাগুলোর মধ্যে এই কনফ্লিক্টকে মিনিমাইজ করা উচিত। কারণ পশ্চিমবঙ্গের ঘটে যাওয়া একটি ঘটনা, যে ঘটনায় ইন্টারফিয়ার করছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে। আপনি ভাবুন, একটা সেন্ট্রাল এজেন্সির কিছু অফিসার তদন্ত করছে, সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঢুকে পড়লেন। তাহলে সেটা যদি ঢুকে পড়েন, কি রিফ্লেক্ট করছে? যে তিনি আইন মানছেন না, রাজ্যের সাধারণ জনগণ উদ্বুদ্ধ হবে। কালকে যখন পাড়ায় চোর ধরতে যাবে, তখন সাধারণ মানুষজন পুলিশের কাছে ইন্টারফেয়ার করবে, যদিও সেই পুলিশ এই মিথ্যা মামলা দিয়েছে কিনা সেই নিয়ে তো বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করেন। কি উদ্দেশ্যে মামলা? এখন যদি সবাই যদি নিজের নিজের মতো করে যে এই উদ্দেশ্যে এটা করছে তাই আমি গিয়ে ইন্টারফেয়ার করব, এটা তো কখনো হতে পারে না। এটা তো কখনোই স্ট্যান্ডার্ড
সেট করতে পারে না। রাজ্যের বক্তব্য, আমি এ প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করবো আপনার কাছে। আপনি একজন আইনজীবী, একাধিক মামলা করেন, একাধিক পশ্চিমবঙ্গের চর্চিত মামলার সাথে আপনি যুক্ত। আমি বলবো ফিরদৌস, রাজ্যের বক্তব্য এদিন শোনার পরে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা বললেন যে একজন মুখ্যমন্ত্রী যেখানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তদন্ত করছে সেখানে বলপূর্বকভাবে ঢুকে পড়ছেন, যে কথা আপনি বারংবার বলেছেন, আপনারা বলেছেন, এটা মোটেই সুখকর চিত্র নয়। যদি আর্টিকেল 32 বা আর্টিকেল 226 অনুযায়ী মামলা করা না যায়, তাহলে কি করা যাবে? কাল অন্য কোনো মুখ্যমন্ত্রী একই কাজ করতে পারেন। সাধারণ মানুষ তো এত আইনি জটিলতা বলছেন, আপনি যদি একটু দেখুন, এই আর্টিকেল 32 বা আর্টিকেল 226 এইগুলো হচ্ছে, আপনি যদি দেখেন আমাদের যে সংবিধানে, সেই সংবিধানে যদি একজন মানুষের অধিকার খর্ব হয় তাহলে সে কি রেমেডি নিতে পারে। আর্টিকেল 226 অনুযায়ী হাইকোর্টে রিট করা যায়। আর্টিকেল 32 অনুযায়ী যদি কারো ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয় তাহলে সুপ্রিম কোর্টে রিট করা যায়। এখন আপনি আইনি যুক্তি জালে যখন আমরা সাধারণভাবে যখন মামলা করি না, তখন আমরা মামলার যদি দেখি মামলার সত্যি খারাপ মামলা, মানে মামলার মেরিট কম, তখন আমরা ওই মেনটেনেবিলিটি পয়েন্ট, মানে মামলাটা মেনটেনেবল না, এর প্রসিডিউরাল ল্যাচেস কি কি আছে, তো সেইগুলো আমরা খুব স্বাভাবিকভাবে সেই আর্গুমেন্টটা দিনের পর দিন করে গিয়ে মূল মামলায় আমরা যাতে আদালত না ঢোকে তার বন্দোবস্ত করি। মানে এটা বলতে পারেন আইনি ট্যাকটিস। দেখুন, মানে সাধারণভাবে যারা আর্টিকেল 12 অথরিটি, তাদের সাধারণভাবে আমি বলতে বাধ্য হচ্ছি, যদি এটা দেখা যায় যে তারা ওই মামলার কন্টেন্ট নিয়ে, মেরিট নিয়ে না আলোচনা করে মামলার প্রসিডিউরাল পয়েন্টে বেশি আলোচনা করছে, মামলা মেনটেনেবল কি মেনটেনেবল না, তাহলে বুঝতে হবে তাদের জন্য ব্যাড কেস, তাদের জন্য খারাপ মামলাটা অত্যন্ত খারাপ। সেই জন্য তারা মূল মামলার মেরিটে ঢুকতে চাইছেন না। মামলাটা মেনটেনেবল না, ওই ইডি কি করে ইয়ে করবে, পিটিশন করবে 32 এ, তার কারণ ইডি তো ও ও তো জুরিস্টিক পার্সন, ও তো বেসিক্যালি হিউম্যান এক্সিস্টেন্স নেই, সাধারণত যার ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয় সে আর্টিকেল 32 অনুযায়ী মামলা করতে পারে। এসব যুক্তি দেবেন, অপযুক্তি দেবেন। তাহলে ভাবুন, একজন মুখ্যমন্ত্রী তিনি একটা কাজ করলেন, ইনভেস্টিগেশনে হস্তক্ষেপ করলেন, যারা তদন্তকারী সংস্থা তারা হাত গুটিয়ে বসে থাকবে? আরে যদি সেটা করে তো অভিযোগ কোথায় করতে হবে? তারই পুলিশের আন্ডারে, তার পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাহলে আদালতে আসবে না যে না এই তদন্তটা সিবিআই এর হাতে তুলে দাও, কারণ তার অধীনস্থ পুলিশই যদি তদন্ত করে তাকে মানে এই রাজ্যের জনগণ বা এই দেশের জনগণ সঠিক বিচার পাবে? পাবে না। তার কারণ হচ্ছে যে তিনি নিজেই পুলিশ কন্ট্রোল করেন, যে পুলিশ ইনভেস্টিগেশন করবে অভিযোগ দায়ের হলে। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? নিজেই নিজের বিচারক। এটা তো হতে পারে না। যদি ধরুন স্টেট এজেন্সি, কারণ ঘটনাটা পশ্চিমবঙ্গে ঘটেছে, তাহলে তদন্তকারী সংস্থা কোথায় অভিযোগ দায়ের করবে? থানায়। তাহলে থানার পুলিশ ওই মানে একটা থানার পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা রাখে? সেই জন্যই তো বিভিন্ন মামলা, এই যে একটার পর একটা সিবিআই তদন্তের অর্ডার করিয়েছে। কিসের জন্য? কারণ স্টেটের মূল যুক্তি কি? স্টেটের অফিসিয়ালস অথবা হায়ার অফিসিয়ালস অথবা মন্ত্রী, তারা যদি কোনো ঘটনায় তাদের সংসর্গতা থাকে, যুক্ততা থাকে, সংযুক্ততা থাকে, তাহলে স্টেট পুলিশ কখনোই সেই মামলায় ইনভেস্টিগেশন করে ঈপ্সিত বিচার পাইয়ে দিতে পারবে না। সেই জন্য কি করা হয়? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আন্ডারে ইনভেস্টিগেশন চাওয়া হয়। এবং আদালত যদি দেখেন সত্যি সত্যি স্টেটের হাই অফিসিয়ালস, স্টেট অফিসিয়ালস, মন্ত্রী, এখানে তো মুখ্যমন্ত্রী জড়িত, তাহলে তার অধীনস্থ পুলিশই তার বিরুদ্ধে তদন্ত করে তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করিয়ে প্রসিকিউশন একেবারে শাস্তির ব্যবস্থা করতে হবে, এটা তো কখনোই হতে পারে না। সেই জন্যই তো সিবিআই তদন্তের জন্য, ট্রান্সফারের জন্য প্রেয়ার করা হয়। দেখবেন চাকরি দুর্নীতির ক্ষেত্রে সেটা হয়েছে, স্টেটের হাই অফিসিয়ালসরা যুক্ত, একটার পর একটা অফিসিয়াল মিনিস্টাররা যুক্ত, ফলে সিবিআই তদন্ত, এতগুলো সিবিআই তদন্তের নির্দেশ করিয়েছি, তারপরে এতজন জেলে গেছে দেখেছেন। আবার সিমিলারলি এই ক্ষেত্রেও যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত না করে, যদি রাজ্যের তদন্তকারী সংস্থা তদন্ত করে এই ইনভেস্টিগেশনে, যে তিনি বেসিক্যালি বাধা প্রদান করে, সেই তদন্তভার যদি রাজ্যের পুলিশের হাতে থাকে, রাজ্য পুলিশ সঠিক তদন্ত করতে পারবে? সম্ভব? সম্ভব না। ফলে যেটা আহ, বাস্তবসম্মত, সেরকম বাস্তবসম্মত পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাকে নির্দেশ দিতে হবে বা নির্দেশ
দেবেন আদালত, সেটা সেই আশাই করি। আইনজীবী হিসেবে কি মনে করছেন, বারংবার যে রাজ্যের তরফ থেকে সময় চাওয়া হচ্ছে, এটা কি কিছু লুকোনোর ইঙ্গিত? যদি সবকিছু Obviously দেখুন, শুধু এই মামলায় না, আপনি দেখুন ডিএ মামলা হোক বা আইপ্যাকের মামলা হোক, এই যে সময় কিল করা, বা এসএসসির মামলায় হোক, এই যে কন্টেম্পটে এখনো টাকা ফেরত হয়নি, প্রতিটি ক্ষেত্রে কিন্তু পারপাস এক, যে যেন তেন প্রকারে ভোট পার করতে হবে। একই উদ্দেশ্য নিয়ে কাজ করা হচ্ছে, ভোট বৈতরণী পেরানো। আমার তো মনে হয় না। দেখুন, এখন মানুষ, দেখুন, আদালতে বিচার প্রক্রিয়ায় সময় লাগতেই পারে, কিন্তু মানুষ তো বুঝতে পারছেন যে সে চাকরি দুর্নীতি হোক, ডিএ হোক, বা অন্যান্য এই আইপ্যাক মামলা হোক, বা অন্যান্য পাঁচটা মামলা, আসলে কি ঘটেছে, ঘটনা, তার পরবর্তী লিগ্যাল স্টেপ, সেখানে সময় চাওয়া, এগুলো তো মানুষ পরপর দেখছে, আর মানুষ সেগুলো দেখেই বিচার বিবেচনা করে ভোট দেবেন। একদমই। আমি ডিএ মামলায় বিস্তারে আসবো। আমি প্রথম আরেকটা প্রশ্ন করবো এই ক্ষেত্রে, যে মঙ্গলবার সুপ্রিম কোর্ট কি কঠোর কোনো অবস্থান নিতে পারে ফিরদৌস দা? উনি কি ভোটের আগে বিপদে পড়তে চলেছেন? দেখুন, কি করবে সেটা সুপ্রিম কোর্টই বলবে। তো আমি মনে করি এই মামলায় সত্যি করে দৃষ্টান্তমূলক কোনো কিছু হওয়া উচিত। কারণ হচ্ছে, আপনি একদিকে নিজেই রাজ্য শাসন করেন, নিজেই ল এন্ড অর্ডার মেনটেন করেন, আর আপনি আইন ভাঙবেন, এই দৃষ্টান্ত গোটা ভারতবর্ষে কোথাও নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে গিয়ে ইনভেস্টিগেশনে ইন্টারফেয়ার করছেন, এই দৃষ্টান্ত ভারতবর্ষে কোথাও পাবেন না, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে পাওয়া যাবে। দারুণ খেলে দিলেন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এই মার্চ মাসের মধ্যেই 2016 থেকে 2019 বকেয়ার অর্ধেক, সম্পূর্ণ বকেয়ার প্রায় 10 থেকে 12% যদি সম্পূর্ণ 2008 থেকে 19 পর্যন্ত কর্মরত থাকেন, বাকি অর্ধেক আরো 6 মাস পর আবারও ABC কর্মচারীদের বকেয়া জিপিএফ খাতায় যা এখন শুধু সংখ্যা হিসেবে দেখা যাবে। দেখুন, আমি প্রথমেই বলি, আদালতের নির্দেশ আপনি নিজের মতো করে টুইস্ট করতে পারেন না। আদালতের নির্দেশ খুব পরিষ্কার, 25% এরিয়া দিয়ে ইমিডিয়েট দিতে হবে। আপনি আদালতের উপর সুপার আদালত না, সুপ্রিম কোর্টের উপরে সুপার কোর্ট কিছু নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে বর্তমানে 3টে প্রসিডিংস পেন্ডিং, একটা হচ্ছে রিভিউ, একটা হচ্ছে এমএ, আর একটা হচ্ছে কন্টেম্পট অ্যাপ্লিকেশন। দেখুন, কন্টেম্পট অ্যাপ্লিকেশনে সেখানে খুব স্পেসিফিকলি নির্দেশের যে ভায়োলেশন হয়েছে, উইলফুলি ডিসওবে হয়েছে, সেটা আমাদের স্পেসিফিক কেস। কন্টেম্পট সাধারণত আদালতের নির্দেশকে যখন মানে না, উইলফুলি ডিসওবে করে, তখন কন্টেম্পট। এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের কাজ হচ্ছে একজন ইনফরমেন্টের, শুধু ইনফরমেশনটা গিয়ে আদালতে দেন, কারণ আদালতের নির্দেশে অবমাননা হয়েছে। আর এই বিষয়টি হচ্ছে কন্টেমনার এবং আদালতের বিষয়, কোর্ট এবং কন্টেমনারের মধ্যবর্তী বিষয়। একজন অ্যাপ্লিকেন্ট মেয়ার ইনফরমার, যেদিন আদালতের নির্দেশ হয় 5ই ফেব্রুয়ারি 2026, সেই দিনই নবান্নে সেই অর্ডার কমিউনিকেট করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায়, শ্যামল দ্বারা। তারপরে তার 8তম দিনে কন্টেম নোটিশ, তার 8তম দিনে কন্টেম অ্যাপ্লিকেশন, আর আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত 25% এরিয়ার দিয়ে পেমেন্ট হয়নি। আপনি একে তাকে সব বিভাজন তৈরি করছেন, কাউকে ছেড়ে রাখছেন, কাউকে ধরে রাখছেন, কাউকে সেই নির্দেশকে আবার মোল্ড করছেন। এটা পারেন না, এটা আদালতের নির্দেশের অবমাননা হয়। করলে মুখ্যমন্ত্রী বিপদে পড়বেন। দেখুন, বিপদে পড়বেন মুখ্য সচিব এবং অর্থ সচিব, তারা কারণ পার্ট টু দ্য প্রসিডিং, তাদেরকে যারা সাহায্য করবে তারা প্রত্যেকেই বিপদে, নির্বাচনের আগে অবভিয়াসলি। সুদ সহ ডিএ ফেরানোর মামলা হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? আগের করা কন্টেম্পট মামলার কন্টেম্প মামলা এখনো পেন্ডিং, কন্টেম্প মামলা সমস্ত কিছু পেন্ডিং, যে কোনো সময় মামলা উঠবে, এবং সেই মামলা হলে নিশ্চিতভাবেই আপনাকে এই সমস্তটাই দিতে হবে, রাজ্য সরকার। অবভিয়াস। ফিরদৌস দা, তৃণমূলের প্রার্থী তালিকায় এমন কিছু নাম উঠে এলো, যেমন দেগঙ্গায় প্রার্থী করা হলো আনিসুর রহমানকে, তিনি তৃণমূলের প্রার্থী, রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তার, জেলও খেটে এসেছেন। তবে এবার টিকিট পেয়েছেন। অপরদিকে হাবড়া থেকে আবার লড়বেন জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন দুর্নীতি মামলায় তিনি দীর্ঘদিন জেলে ছিলেন, জামিনে মুক্ত হয়ে ফিরেছেন, তাকে ফের প্রার্থী করছে তৃণমূল। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল কন্যার নাম, সেই পরেশ অধিকারকেও টিকিট দিল তৃণমূল কংগ্রেস। দেখুন, সেটা তো রিফ্লেক্ট করে তার দলীয় অবস্থানের রিফ্লেকশন। জনগণ ঠিক করবেন কোন দলীয় অবস্থানকে জনগণ সমর্থন করবে। দুর্নীতিপূর্ণ নিয়োগ হয়েছে, সেই নিয়োগে
চাকরি বাতিল হয়েছে, তারপরে সেখানে যারা যুক্ত ছিল তাদেরকে প্রার্থী করছেন, তাদেরকে ভোট দেবেন না তার বিরুদ্ধে ভোট দেবেন, সেটা জনগণ ঠিক করবেন। এবার বিষয়টি পুরো জনগণের কোর্টে। আইনের আদালতে বিচার হয়ে গেছে, 26,000 চাকরি বাতিল, ডিএ দেওয়া হয়নি, ডিএ নির্দেশ হয়েছে। এখন জনগণের আদালতের বিচার বাকি। দেখুন, ডিএ দেওয়া হয়নি, জনগণের আদালতে বিচার বাকি। 26,000 চাকরি বাতিল হয়েছে, যারা করেছেন তাদের যদি আবার প্রার্থী করা হয়, জনগণের আদালতে বিচার বাকি, কারণ আইনের আদালতে অলরেডি বিচার হয়ে গেছে। ডিএ দিতে হবে, 26,000 চাকরি বাতিল, অন্যান্য মামলায় একটার পর একটা নির্দেশ হচ্ছে। আজকেও নির্দেশ হয়েছে, কর্মশিক্ষায় নিয়োগ দিতে হবে। মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ আজকে নির্দেশ দিয়েছে, এই ভোট চলাকালীন। সার্টিফিকেট নিয়ে বিষয় হচ্ছে সেটা দেখুন, ফুরফুরা শরীফের এই যে পঞ্চায়েত, কবে ভোট হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচন, সার্টিফিকেট প্রদান করা হয়নি। আজকে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে সিপিএম এর 2 জন এবং আইএসএফ এর 3 জন, তাদের সার্টিফিকেট দিয়ে তাদের পঞ্চায়েত মেম্বার হিসেবে কাজ করতে দিতে হবে। আজকে নির্দেশ হয়েছে যে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে চাকরি দিতে হবে কর্মশিক্ষায়। আপনি একদিকে কর্মশিক্ষা শারীরিক শিক্ষায় সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করছেন, প্রথমে একজনকে দেখানো হলো যে সে নট এমপ্যানেড, নট ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, তারপরে তার র্যাঙ্ক 5 হলো। সে যখন তার ভোটার কার্ড ঠিক করতে গিয়ে দেখে যে আরে বাবা, প্রথমে আমি যেটা দেখেছিলাম সেটা ভুল, ইন দ্য মিন হয়ে কাউন্সিলিং হয়ে গেছে। সেই ছেলেটা বারবার চিঠি করেছে, তাকে চাকরি দেওয়া হয়নি। সে আদালতে মামলা করে সিঙ্গেল বেঞ্চে জিতেছে, সেটার এগেনস্টে অ্যাপিল। আজকে আদালত বললো যে না, তাকে কাউন্সিলিং করতে হবে। দেখুন, সাধারণ জনগণ তাদের পক্ষে থাকছেন না, তার সঙ্গে ভুল হলো, অথচ তার সঙ্গে থাকছেন না, অথচ অন্যদিকে যারা সাদা খাতা জমা দিয়ে এলো তাদের সঙ্গে থাকছে। যে খাতা ভর্তি করে এলো তাকে প্রথমে নট এমপ্যানেল দেখালেন, পরবর্তীতে তার র্যাঙ্ক দেখালেন 5, অথচ তাকে চাকরি না দিয়ে আপনি সাদা খাতার লোকজনকে এই এসএসসি তে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দিয়েছেন। আজকে কর্মশিক্ষায় সে কাউন্সিলিং করিয়ে চাকরির নির্দেশ পাচ্ছে এতদিন পরে। তাহলে এতগুলো বছরের বেতনের কি হবে? এতগুলো বছর সে সাফার করলো। তাহলে এইভাবে যদি সাধারণ জনগণকে সাফার করেন, যে জিতেছে, ভোটে জিতেছে, ওই ফুরফুরা পঞ্চায়েতের ভোটে জিতেছে, তাদের সার্টিফিকেট নেই। এতদিন গুলো বছর, 2 বছর 2.5 বছর কেটে গেছে অলরেডি। আমি বলবো এই যে একাধিক দুর্নীতিপরায়ণ ব্যক্তিদেরকে টিকিট দেওয়া, যারা অলরেডি জেল খেটে এসেছেন, কি আস্ফালন রাজ্য শাসক দল? দেখুন, আমি বলবো যে বেসিক্যালি আস্ফালন বলবো না, এটা হচ্ছে রিফ্লেকশন। তাদের দলীয় যে কম্পোজিশন, তার প্রতিফলন। তাদের দলীয় কম্পোজিশনটাই ওটা, তার প্রতিফলন। আপনি প্রার্থী তালিকায় তো দলীয় কম্পোজিশনের প্রতিফলন পাবেন। দলীয় কম্পোজিশন যদি দুর্নীতিপূর্ণ হয়, তাহলে তার রিফ্লেকশন প্রার্থী তালিকায় থাকবে। এখন জনগণকে ঠিক করবে এই যে প্রতিফলন ঘটছে সেটাকে অ্যাকসেপ্ট করবেন নাকি বর্জন করবেন। এটা এবার বল হচ্ছে জনগণের আদালতে, এবার বিচার হবে জনগণের আদালতে, জনগণ ঠিক করবেন। জনগণকে ঠিক করতে হবে তারা দুর্নীতির পক্ষে থাকবে না দুর্নীতির বিরুদ্ধে থাকবে। তাহলে এই নির্বাচনটা মূলত হচ্ছে যে কিছু জনগণ ভার্সেস জনগণ, কিছু দুর্নীতির পক্ষে এবং বিপক্ষে, তাই? একদমই। দেখুন, আপনি যদি দেখেন যে একটা তালিকা, সেই তালিকায় আপনি যদি দুর্নীতি যুক্ত ব্যক্তিদের অবস্থান দেখেন, জনগণ বিচার করবেন। এবার তারপরে যদি জনগণ যে তাদের পক্ষে ভোট দেন, তাহলে বুঝতে হবে যে জনগণ বেসিক্যালি দুর্নীতির পক্ষে ভোট দিচ্ছেন। দেখুন, যদিও আমি মনে করি যে ভোটের এই ক্যালকুলেশন মানে একটা ফ্যাক্টরের উপর ভোট হয় না, কিন্তু তারপরেও আপনি যেখানে চাক্ষুষ হচ্ছে, যেখানে 26,000 লোকের চাকরি বাতিল হয়েছে, সেখানে যেখানে চাক্ষুষ প্রমাণ আছে, তারপরেও যদি হয় তাহলে বুঝতে হবে যে বেসিক্যালি জনগণ ওটার পক্ষে থাকছেন। দেখুন, ভারতবর্ষে বিভিন্ন সময় দুর্নীতি হয়েছে, তো আজকে দুর্নীতি হয়েছে তা তো নয়। একটার পর একটা দুর্নীতির উদাহরণ রয়েছে। তারপরে ভোট হয়েছে, মানুষ কখনো পক্ষে বিপক্ষে বিভিন্ন সময় ভোট দিয়েছেন। কিন্তু আমি মনে করি ওভারঅল আপনি যদি দেখেন যে মানুষ সঠিকভাবে বিচার করে, হয়তো একটু সময় লাগে, কিন্তু নিশ্চিতভাবে মানুষ সঠিক বিচার করে। একদমই। আপনার জন্য শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, এই মুহূর্তের অন্যতম একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূলের মূল উপড়ে ফেলতে চাই, বিধানসভায় বিজেপি থেকে
টিকিট পেতে চলেছেন। আরজি করে নির্যাতিতা অভয়ার মা, কি বলবেন? কারণ সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আমি এই নিয়ে কিছু বলার মানে বলাটা অনুচিত বলে মনে করি। তারা তাদের মেয়ে হারিয়েছেন, কিন্তু তারা লড়াই করেছেন। এটুকু দেখুন, তিনি হয়তো আজকে একটা পক্ষে হয়তো ভোটে দাঁড়াবেন, তিনি মনে করেছেন যে তার রাজনীতি হওয়া উচিত, তিনি করেছেন। হয়তো অনেকে অনেক কথা বলবে, কিন্তু আপনি এটা এটা তো অস্বীকার করা যায় না যে যেটা ঘটেছে তারপরে তার একটা রাজনৈতিক প্রভাব তৈরি হয়েছে এবং তার রাজনৈতিক একটা ইমপ্লিকেশনও রয়েছে। এবং রাজনীতির ফলেই অনেক জিনিস এখনো পর্যন্ত রিভিল হওয়া বাকি রয়েছে। তার কারণ আপনি যদি সেই সময় চার্জশিট দেখেন বা তার সাবসিকুয়েন্ট একাধিক আদালতের নির্দেশ, এখনো পর্যন্ত ম্যাটার পেন্ডিং। ফলে খুব স্বাভাবিকভাবেই যেভাবে তার রাজনৈতিক প্রভাব তৈরি হয়েছে, সেখানে তিনি একটি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। মানুষ রাজনৈতিক প্রশ্নে মানুষ তার বিচার করবেন। কিন্তু এটা ঠিক, আপনি যদি মনে করেন যে এর কোনো রাজনৈতিক প্রভাব নেই, তাহলে ভুল ভাববেন। ওই ঘটনারও রাজনৈতিক প্রভাব রয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার পরবর্তী রাজনৈতিক প্রভাব তৈরি হয়েছে। কিন্তু আপনি রাজনীতি মানেই যে খারাপ, এটা ভাবার কোনো কারণ নেই। আপনি রাজনীতিকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন নাকি রাজনীতিকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। নিশ্চিতভাবে আগামীতে দেখা যাবে যে বেসিক্যালি কি উদ্দেশ্যে রাজনীতি, তিনি যদি তার মেয়ের বিচারের জন্য রাজনীতিতে জয়েন করতে থাকেন এবং সেই বিচার যদি তিনি সেভাবে পান, তাহলে অবশ্যই মানে আমি বলবো যে বিচার পাওয়ার ক্ষেত্রে যদি তার রাজনীতি হাতিয়ার হয়, সেটা সেক্ষেত্রে তিনি করবেন। মানুষ মানুষ দেখুন, মানুষ বিচার করবে তার রাজনৈতিক অবস্থান, কারণ তিনি একটা দলের প্রার্থী। ফলে মানুষ বিচার করবেন যে তাকে কিভাবে তারা ভোট দেবেন কি দেবেন না। কিন্তু আমি মনে করি যে একটা মানুষের অধিকার রয়েছে, যে কোনো রাজনৈতিক পক্ষে বা বিপক্ষে তার অধিকার রয়েছে। আমি একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করে দেবো। সেটা হচ্ছে শাসক দলের তরফ থেকে বলা হয়েছিল প্রথম থেকে যে অভয়ার মা এবং তার বাবা ক্রমশ পলিটিক্যালি ইনভলভ হয়ে পড়ছেন। আপনি তো বলেছেন যে কোনো কিছু অ্যাপলিটিক্যাল নয়, কি বলবেন? দেখুন, আমি আমি সবসময় মনে করি যে পৃথিবীতে কোনো কিছু অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় না। একটা অবস্থান হয়, রাজনৈতিক অবস্থান হয়। আর সেই রাজনৈতিক অবস্থান যে সবসময় আপনাকে কোনো রাজনৈতিক দলের পক্ষে দাঁড়িয়েই হতে হবে এরকম বিষয় নাও হতে পারে। আবার হতেও পারে। ফলে এই দুটোর মধ্যে আপনি যেকোনো একটা অবস্থান গ্রহণ করতে পারেন। কিন্তু এই যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা তার কোনো রাজনৈতিক প্রভাব নেই, এটা বলাটা অর্বাচীনের কাজ। আমি মনে করি হ্যাঁ, নিশ্চিতভাবে তার রাজনৈতিক প্রভাব রয়েছে এবং রাজনৈতিক প্রভাবের ফলেই বিচার না পাওয়াও রয়েছে। ফলে এই দুটোর মধ্যে যিনি মনে করেছেন একটা অবস্থান নেওয়া উচিত, তিনি অবস্থান নিয়েছেন। জনগণ তারপরে বিচার করবেন। দেখুন, এই নিয়ে আমি উম তার রাজনৈতিক দলে যোগদান নিয়ে আমি কিছু বলব না। কিন্তু নিশ্চিতভাবে মানুষ যখন তিনি যোগদান করে প্রার্থী হবেন, তখন মানুষ বিচার করবেন। কিন্তু তিনি কি উদ্দেশ্যে করেছেন তার উদ্দেশ্য নিয়েও আমার কোনো বক্তব্য নেই। কিন্তু এটাকে অবশ্যই বলব যে সেই ঘটনাটি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে যদি ঘটনাটি হতো, তাহলে অন্য কথা বলতাম হয়তোবা। কিন্তু সেক্ষেত্রে তো রাজনৈতিক প্রভাব মুক্ত নয়। কারণ যে যেমন করে পেরেছে, বিশেষ করে সেই সময় বিচার পাওয়ার প্রশ্নে প্রতিবন্ধকতা তৈরি করেছিল রাজনীতি।